সিস্টেম ডিজাইনের এই পর্বে আমরা আলোচনা করব বেসিক্স নেটওয়ার্কিং এর লাস্ট পার্ট, সেটা হচ্ছে লোড ব্যালেন্সার, ফায়ারওয়াল এবং সিডিএন কন্টেন্ট ড্রিভেন নেটওয়ার্ক সম্পর্কে। তো লাস্ট যে টিউটোরিয়ালে আমি বেসিক নেটওয়ার্কিং এর কিছু কনসেপ্ট আলোচনা করেছিলাম এবং আজকে আমাদের এটা নেটওয়ার্কিং এর লাস্ট কনসেপ্ট, যেখানে আমি তিনটা টপিকস নিয়ে আলোচনা করবো পৃথক পৃথকভাবে। তো এর পরবর্তীতে আমরা ক্যাপ থিওরেম নিয়ে আলোচনা করবো, তারপর আমরা ক্যাশিং, ডেটাবেস, দেন হচ্ছে সিস্টেম ডিজাইন কীভাবে কাজ করে, লাইক আমরা সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম কীভাবে সিস্টেম ডিজাইন আওতায় কাজ করতে পারি, তারপর লাইক হতে পারে আপনার শর্ট ইউআরএল, এরকম কিছু টপিকস বা প্রজেক্ট বেসিস আমরা কাজ করবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। সো প্রথমত আমরা যদি জানি লোড ব্যালেন্সার কি, আমি অলরেডি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে কয়েকবার হয়তো এটা নিয়ে আলোচনা করা হয়ে গেছে আমাদের লোড ব্যালেন্সার নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আমাদের এই আমাদের সিস্টেম ডেভেলপ করার ক্ষেত্রে, আফটার অল মানে প্রোডাক্ট ডেভেলপের পরবর্তীতে সিস্টেমে এই লোড ব্যালেন্সিং জিনিসটা খুবই আমাদের কাজে দিবে আর কি অ্যাকচুয়ালি। কারণ আপনার যখন অনেক ক্লায়েন্ট রিকোয়েস্ট আসবে, সেই ক্লায়েন্ট রিকোয়েস্টগুলো কীভাবে হ্যান্ডেল করবে, তো সেটা আসলে অ্যাকচুয়ালি লোড ব্যালেন্সার। সো লোড ব্যালেন্সার কি? লোড ব্যালেন্সার হলো এমন একটি সিস্টেম বা ডিভাইস বা সফটওয়্যার বলতে পারেন, যা অ্যাকচুয়ালি কী করে, বহু সার্ভারে ইনকামিং যে রিকোয়েস্টগুলো আসে, মানে কাস্টমার যখন আমাদের সাইটে ভিজিট করে, সো একটা পেজ থেকে একটা পেজে যায়, রিকোয়েস্ট পাঠায়, তো এই যে ইনকামিং রিকোয়েস্টগুলো আছে সেগুলো সমান ভাগে আমাদের সার্ভারে বন্টন করে দেয় বা ভাগ করে দেয়, যাতে কোনো একটা সার্ভারের প্রতি চাপ বেশি না পড়ে, মানে অনেক চাপ না পড়ে, এবং তার নির্দিষ্ট কোনো ক্যাপাসিটি থাকে, একটা সার্ভারের নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে। তো অতিরিক্ত তার ক্যাপাসিটি অতিরিক্ত হয়ে গেলে সেটা সার্ভার ডাউন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো একাধিক সার্ভারের উপর লোড বিতরণ করে দেওয়া, যে সিস্টেম দ্রুত ও নির্বিচারে কাজ করতে পারে। ধরেন আমরা কোনো একটা সহজ ভাষায় যদি বলি, একটা মানুষ সর্বোচ্চ ধরেন ধরে নিলাম 50 কেজি বহন করতে পারে। এখন কোনো কারণে এখানে 100 কেজি যদি প্রোডাক্ট থাকে বা মাল থাকে, তাহলে একটা মানুষের পক্ষে সেটা সম্ভব না। সেক্ষেত্রে কী করতে পারি, আমরা দুইজন মানুষকে নিয়ে সেটা সুন্দরভাবে চলতে পারি। তো লোড ব্যালেন্স ঠিক সেমভাবেই কাজ করে। আপনার ক্লায়েন্ট রিকোয়েস্টগুলো কী করে, সমান ভাগে সার্ভার দিয়ে দেয়, লাইক কোন সার্ভারটা ফাঁকা থাকে বা হেলদি ফাঁকা আছে বা হেলথ কম আছে বা কম ব্যস্ত, সেখানে ওইটা দ্রুত সে কী করে ট্রান্সফার করে দেয়। তো লোড ব্যালেন্সার আসলে কীভাবে কাজ করে, যখন ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠায় তখন লোড ব্যালেন্সারে এটা প্রথমে আসে এবং সে দেখে তার কোন সার্ভারটা হেলদি আছে এবং কম ব্যস্ত আছে। সেই তারপর কি করে, সেই সার্ভারে ওই রিকোয়েস্টটা পাস করে দেয়। দেন সেই সার্ভার রিকোয়েস্ট পাস করার কারণে সেই সার্ভার থেকে আমাদের আমাদের যে প্রজেক্ট আছে বা আমাদের সিস্টেম বা টুল আছে, সেখানে এসে এই রেসপন্সটা আসার পরে আমরা কি করি, আমাদের ডাটাগুলোকে আবার ক্লায়েন্ট হয়ে আমাদের ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেই। দেন হচ্ছে ক্লায়েন্ট কি করে, তার ওয়েবসাইটটা বা ডাটাটা সে তার ওয়েবসাইটে দেখতে পারে বা তার সিস্টেমে দেখতে পারে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি লোড ব্যালেন্সার এবং লোড ব্যালেন্স কীভাবে কাজ করে। সো লোড ব্যালেন্সের এর ধরন ওএসআই মডেল অনুযায়ী দুই প্রকার, একটা হচ্ছে L4 লোড ব্যালেন্সার এবং একটা L7 লোড ব্যালেন্সার। এখানে L4 লোড ব্যালেন্সার যে লেয়ার বা স্তর থাকে, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার থাকে, টিসিপি ইউডিপি, যেটা আমি অলরেডি আপনাদেরকে আগে বুঝিয়ে আসছি টিসিপি কি ইউডিপি কি। এবং আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, যেটা এইচটিটিপি এবং এইচটিটিপিএস, লাইক আমরা ইউআরএল, কুকি, হেডার দিয়ে যে ডিসিশন নেই, ডাটা পাস করি ইউআরএল। সো সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যান্ড ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে আইপি বা পোর্ট দেখে যে রিকোয়েস্ট ভাগ করে দেয়, লাইক আমার রিকোয়েস্ট আসলো, সেটা প্রথমে আইপি বা পোর্ট দেখে এটা কোন ব্যালেন্সারে কোন সার্ভার পাঠাবে। আর আপনি যখন একটা বড় ইউআরএল পাস করেন বা কুকি দিয়ে হেডার দিয়ে পাস করেন রিকোয়েস্ট, সেক্ষেত্রে আপনার কিন্তু এটা ডিসিশন নেয় যে আসলে এটা অ্যাপ্লিকেশন লেয়ারে কোন সার্ভারে এটা যাবে আর কি। সে ওইভাবে ভাগ করে বা ওইভাবে বুঝে সে ওইটাকে ট্রান্সফার করে দেয়। সো লোড ব্যালেন্সারের সিস্টেমের ডিজাইনের ভূমিকা কী বা গুরুত্ব কী? প্রথমে হচ্ছে স্কেলেবিলিটি বলি আমরা, লাইক ইউজার বাড়লে আমার সার্ভার স্বাভাবিক নতুন সার্ভার যুক্ত করে ট্রাফিকটা সমানভাবে ভাগ করে দিবে, তা সেক্ষেত্রে আপনার সাইট কোনো হ্যাম্পার হবে না বা আপনার সাইট স্লো হবে না বা ডাউন হবে না। ফল্ট টলারেন্স, সো এক বা একাধিক সার্ভার ডাউন হলেও কিন্তু অন্য সার্ভার কিন্তু সে চালিয়ে নেবে, সো এটা আপনার সমস্যা হওয়ার কথা না। হাই অ্যাভেলেবিলিটি, সো এটা আপ টাইম বাড়ায়, কারণ এখানে ফেল ওভার করা যায় খুব দ্রুত, সো আপ টাইম অবশ্যই বাড়বে। দেন আসে হচ্ছে এসএসএল টার্মিনেশন, লাইক এইচটিটিপিএস যে রিকোয়েস্টগুলো আছে, লোড ব্যালেন্সার কি হয়, এটা অ্যাকচুয়ালি ডিকোড হয়। দেন এই ডিকোড হওয়ার পরে পেছনে সেটা আর অ্যাকচুয়ালি কী করে, এইচটিটিপি চলতে থাকে, যার কারণে আপনার পারফরমেন্স দ্রুত বাড়ে। যেমন এখানে আমি অলরেডি একটা ডায়াগ্রাম ইনক্লুড করেছি, সেখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্লায়েন্ট রিকোয়েস্ট আসলো, দেন প্রথমে সেটা লোড ব্যালেন্সার কাছে আসলো, তারপরে লোড ব্যালেন্সার তার হচ্ছে যে লেয়ার আছে সেই লেয়ার উপর ডিপেন্ড করে সে ডিসিশন নেয় সেটা কোন সার্ভারে সে পাঠাবে। লাইক আমরা যখন অ্যামাজনের এডাব্লিউএস এর লোড ব্যালেন্স সেট করি, তখন কিন্তু আমরা সেখানে কনফিগারেশন করতে হয় কীভাবে কীভাবে কাজ করবে। সো রিয়েল ওয়ার্ল্ড টুলস যদি আমরা লোড ব্যালেন্সের ক্ষেত্রে দেখি, তাহলে প্রথমে আসি এনজিনেক্স, যেখানে আমার সার্ভার সফটওয়্যারের যে লোড ব্যালেন্সার আছে সেটা L7 ধরনের কাজ করে, মানে L7 সিস্টেমের ওয়েতে থাকে, যেটা আমরা অলরেডি দুটা ধরন বলেছিলাম, একটা হচ্ছে L4 এবং L7। তো এই যে প্রক্সি, যেটা হচ্ছে টিসিপি বা এইচটিপি লোড ব্যালেন্স হিসেবে কাজ করে, এবং এডব্লিউএস ইএলবি, সো আমরা সাধারণত একটু বললাম যে আমরা এডব্লিউএস যখন অ্যামাজন ওয়েব সার্ভিস ইউজ করি, তখন আমরা ওইখানে এই
আমাদের লোড ব্যালেন্সার ম্যানেজ করি, কনফিগার করি যে আমাদের কীভাবে কত রিকোয়েস্ট বা কীভাবে হ্যান্ডেল করবে, সব কনফিগারেশন আমরা বলে দিই ওখানে অ্যাকচুয়ালি। ক্লাউডফ্লায়ার লোড ব্যালেন্সার আছে, সেখানে আমরা কী করি, ডিএনএস বেসড যে গ্লোবাল রিকোয়েস্টগুলো আসে সেগুলো অটোমেটিক লোড ব্যালেন্স করে। কুবারনেটিস ইনগ্রেস সার্ভিস, সো এটা কন্টেনার লেভেল লোড ব্যালেন্সিং কাজ করে অ্যাকচুয়ালি এটা। তো এখন আসে হচ্ছে সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সো এটা সম্পর্কে সবাই জানেন, অবগত আছেন হয়তো বা, জাস্ট আমি এখানে আবার একটু রিক্যাপ করতেছি। তো সিডিএন হলো কি, সিডিএন হলো এমন একটি ডিস্ট্রিবিউটেড সার্ভার বা নেটওয়ার্ক বলতে পারেন আপনারা, যেখানে অ্যাকচুয়ালি কী হয়, আমাদের ওয়েবসাইটে যে স্ট্যাটিক কন্টেন্ট থাকে, লাইক আমাদের ইমেজ, ছবি, সিএসএস, জাভাস্ক্রিপ্ট বা এগুলো যে স্ট্যাটিক কন্টেন্টগুলো থাকে। তো এবং এই কখনো কখনো এই কখনো কখনো ডাইনামিক কন্টেন্টও ব্যবহারকারীর কাছে আসতে হয়, কারণ লাইক আমরা যখন ডাইনামিক কন্টেন্ট সার্ভ করি আমাদের কাস্টমারের কাছে। তো এখানে সবচেয়ে কাছাকাছি যে সার্ভারটা থাকে অ্যাকচুয়ালি, আমাদের যে সার্ভার তো অনেকগুলো থাকতে পারে, লাইক আপনি যখন অ্যামাজন ইউজ করবেন সেটা পার্টিকুলার রিজিয়নে সার্ভার তৈরি করতে পারবেন। তো সবচেয়ে কাছের যে সার্ভার থাকে সেই সার্ভার থেকে অ্যাকচুয়ালি এটাকে কন্টেন্ট সরবরাহ করে বা কন্টেন্টটা আপনাকে দিয়ে দেয়, যার কারণে আপনার দ্রুত লোড হয়। তো ফলাফল কী হয় অ্যাকচুয়ালি, আপনার লোড টাইম কমে যায়, যেটা বললাম দ্রুত লোড হয় যেহেতু আপনার কম সময় সামনাসামনি থেকে দেয়, সার্ভারের লোড কমে এবং ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। স্বাভাবিক, আপনার যত ফাস্ট সাইট হবে তত আপনার ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে কাস্টমার হিসেবে। সিডিএন আসলে কীভাবে কাজ করে একমাত্র অ্যাকচুয়ালি, ইউজার কী করে, প্রথম ওয়েবসাইট বা অ্যাপ থেকে রিকোয়েস্ট পাঠায়, একটা রিকোয়েস্ট পাঠালো, সাপোজ আমি একটা পোস্ট ডিটেলস দেখবো বা ই কমার্স প্রোডাক্টের ডিটেলস দেখবো। তো সে কী করে, সে যখন রিকোয়েস্ট পাঠায় তখন সিডিএন কী করে অ্যাকচুয়ালি নিকটবর্তী মানে সামনাসামনি যে সার্ভারটা আছে, সব সার্ভারটা আছে সেখানে প্রথমে খুঁজে দেখে আছে কি না। যদি এস সার্ভারে ক্যাশে থাকে কন্টেন্টটা, মানে যেটা আমি ক্লিক করলাম, এটা যদি আমার ক্যাশের মধ্যে থাকে তাহলে তো ওখান থেকে ক্যাশ থেকে সরাসরি দিয়ে দেয়, সেক্ষেত্রে খুব ফাস্ট লোড হয়ে ভিজিটর দেখতে পারে। আর যদি কোনো কারণে সে ক্যাশে না থাকে, নতুন আইটেম হয় বা যেটা আগে ক্যাশ তার ছিল না, সেক্ষেত্রে কী করে, সে মূল যে সার্ভার থাকে সেখান থেকে কন্টেন্ট নিয়ে কী করে এস সার্ভারে ক্যাশ করে দেন ইউজারকে দেয়। তাই পরবর্তী যখন আবার রিকোয়েস্ট করলো তখন সেখান থেকে আবার কী করলো, ক্যাশ থেকে কিন্তু ইউজারকে ডাটাটা শো করালো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিডিএন এভাবে কাজ করে থাকে। এবং সিডিএনের প্রধান উপাদানগুলো কী কী, লাইক এস সার্ভার, যেটা বিশ্বজুড়ে সব জায়গায় ছড়িয়ে থাকে সার্ভার। অরিজিন সার্ভার মানে মূল ওয়েবসাইট বা অ্যাপের সার্ভারটা আপনি এখানে ডিপ্লয় করলেন। তারপর পপস বা পয়েন্ট অফ প্রেজেন্ট, সার্ভারে যে ফিজিক্যাল লোকেশনগুলো থাকে। অ্যান্ড ফাইনাল হচ্ছে ক্যাশিং, যেটা হচ্ছে কন্টেন্ট আমরা সংরক্ষণ করি, লাইক ক্যাশ ধরে রাখি, যেখান থেকে পরবর্তীতে আমরা ডাটাগুলো লোড করতে পারি আমাদের ওয়েবসাইটে বা আমাদের সিস্টেমে। তো সিডিএন সুবিধা কি, যেহেতু এটা একটা নিকটবর্তী সার্ভার থেকে ডাটা দেওয়ার ফলে সো আপনার সিস্টেমটা দ্রুত লোড হবে স্বাভাবিক, যেহেতু সব অ্যাট ফার্স্ট আপনি সবচেয়ে কাছে যেখান থেকে ডাটা নিচ্ছেন। দেন মূল সার্ভারে কিন্তু লোড কম পড়বে, কারণ আপনার কি ওই যে একটু বললাম যে ক্যাশ থেকে ডাটা নিয়ে আসে, তার মানে হচ্ছে আপনি যখন প্রথমবার ডাটা আনলেন সেটা আপনার মূল সার্ভারে নিয়ে আসলেন, পরবর্তীতে আনার সাথে সাথে কিন্তু সে ক্যাশ হয়ে যায় এবং ক্যাশ থেকে পরবর্তীতে আপনি নিয়ে আসতে পারেন। তো পরবর্তীতে কী হয়, আপনি যখন আবার সেটা দেখলেন আপনার মেইন লোডটা মূল সার্ভার যায় না, আপনার ক্যাশ থেকে নিয়ে আসে। এবং যদি সার্ভার ডাউন হয় তাহলে অন্য সার্ভার সার্ভিস দিয়ে থাকে সাধারণত। এবং বেশিরভাগ সিডিএনগুলো কী হয়, ডিডোস আক্রমণ ফিল্টার করে থাকে, লাইক আপনি ডিডোস অ্যাটাক করবেন তখন এটা ফিল্টার করে। আপনি ক্লাউড ফ্লেয়ার নিয়ে কাজ করলে এটা জেনে থাকবেন আশা করি। তো সিডিএন অ্যাকচুয়ালি সিস্টেমের ভূমিকা কী কী, যেহেতু স্ট্যাটিক অ্যাসেট যেমন ছবি, সিএসএস, জিএস ভিডিও সব সার্ভ করে থাকে আমাদের সিডিএন। দেন ডাইনামিক কন্টেন্টের কিছু অংশ লাইক ক্যাশিং বলতে পারেন, যেমন এপি রেসপন্স, এগুলো কিন্তু সিডিএন সার্ভ করে থাকে এবং গ্লোবাল স্কেলিং সহজ হয়। তো যেহেতু আমাদের সিডিএন ইউজ করি আমার সার্ভার লোড কম হবে, এটাই খুব স্বাভাবিক। এবং যেহেতু ক্যাশ থেকে ডাটাগুলো নিয়ে আসে তার মানে এটা ইউজার এক্সপিরিয়েন্সও খুব বেটার হয়। তো সিডিএন ক্যাশ কন্ট্রোল ও টিটিএল এটা কীভাবে কাজ করে অ্যাকচুয়ালি, প্রথমে যদি বলি এইচটিটিপি হেডার। অ্যাকচুয়ালি এইচটিটিপি হেডারে কিন্তু কী করে, ক্যাশ কন্ট্রোল দিয়ে আমরা নির্ধারণ করা হয় যে কতক্ষণ আমরা কন্টেন্টটা ক্যাশে থাকবো, মানে কতক্ষণ রাখবো, লাইক আমি একটা নির্দিষ্ট সময় বলে দিতে পারি যে আমি আচ্ছা এই সময়টা আমি আমার এই কন্টেন্টটা আমি ক্যাশে রাখবো। দেন টিটিএল মানে টাইম টু লাইফ, মানে হচ্ছে ক্যাশে রাখার সময়কাল, মানে কতক্ষণ ধরে সে আছে। তো এটা আমি হয়তো দুইবার লিখে ফেলেছি, সো এই জন্য আর কি এটা দুইবার আসছে। সো এবার আসি জনপ্রিয় সিডিএন সেবা প্রদানকারী কোনগুলো, চলুন দেখি। প্রথমত ক্লাউড ফ্লেয়ার, যেটা আমি একটুই বললাম। দেন হচ্ছে আকামাই, লার্জেস্ট গ্লোবাল ফুটপ্রিন্ট। দেন হচ্ছে এডাব্লিউএস ক্লাউড ফ্রন্ট, এটা খুব পপুলার, যদি এডাব্লিউএস কাজ করতে দিয়ে থাকবেন। দেন ফার্স্টলি রিয়েল টাইম সিডিএন দেয় এবং ইনস্ট্যান্ট পার্চ হয়ে যায়। আপনি ওই যে ক্লাউড ফ্লেয়ার পার্চ করতে পারবেন, জাস্ট ক্লিক করে পার্চ করে নেবেন, এখানেও ইনস্ট্যান্ট পার্চ হয়ে যায়। অ্যান্ড গুগল ক্লাউড সিডিএন, যেটা হচ্ছে গুগল ইনফ্রাস্ট্রাকচারের উপর ভিত্তি করে বানানো হয়েছে। সো তারপরে আসছি হচ্ছে সিডিএন এর আর্কিটেকচার নিয়ে, যেটা টেক্সট ডায়াগ্রাম, এখানে অলরেডি আমি এটা বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে যে ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার রিকোয়েস্ট করে, দেন সেটা এস সার্ভার থেকে নিয়ারেস্ট এস সার্ভার খুঁজে, দেন হচ্ছে ক্যাশ করে, যদি ক্যাশ না থাকে তাহলে অরিজিন সার্ভার যায়, অরিজিন সার্ভার থেকে ডাটাটা নিয়ে সে ক্যাশে দিয়ে আবার ইউজারকে দিয়ে দেয়, সেটা আমি একটু আগে আপনাকে বলেছিলাম, জাস্ট এটাই এখানে দেওয়া আছে। এরপর আসি হচ্ছে ফায়ারওয়াল অ্যান্ড সিকিউরিটি, লাস্ট পার্ট আমাদের।
সো ফায়ারওয়াল অ্যাকচুয়ালি কি করে, একটা নিরাপদ ব্যবস্থা যা নেটওয়ার্কে ঢোকার ও বের হওয়ার সময় যে ডাটা প্যাকেটগুলো থাকে সেগুলো নিয়ন্ত্রণ করে। ওকে, সো এটা রুলস অনুযায়ী নির্ধারণ করে যে কোন ট্রাফিক যেতে পারবে আর কোন ট্রাফিক বন্ধ থাকবে। লাইক আপনি যখন কোনো রিকোয়েস্ট দিলেন, একটা কাস্টমার রিকোয়েস্ট দিলেন, সো আমাদের সার্ভারে অনেক সময় হ্যাকার অ্যাটাক করে। তো এই যে রিকোয়েস্টগুলো আসে, এই রিকোয়েস্টগুলো সে ফিল্টার করে ফায়ারওয়াল অ্যাকচুয়ালি, যে ঢোকার সময় সে ফিল্টার করতে পারে, বের হওয়ার সময় ফিল্টার করতে পারে। এবং সেই রুলস অনুযায়ী, মানে আমরা যে রুলস সেট করে দিব, হ্যাঁ, সেই রুলস অনুযায়ী সে আমরা এ দারোয়ানের মতো কাজ করে, তুমি ওকে ঢুকতে দিবা, ওকে ঢুকতে দিবা না, এরকম আর কি। সো এখানে আমরা রুলসগুলো সেট করে দিই। তো আমার যে ট্রাফিক চাচ্ছি সেই ট্রাফিক ঢুকতে দিবে, আদার্স অন্য ট্রাফিক ঢুকতে দিবে না, এরকম অনেক রুলস রেগুলেশন আছে যেগুলো আপনি সেট করতে পারবেন। এবার যে ফায়ারওয়ালের ধরন, মানে কয় ধরনের হয়ে থাকে সাধারণত। প্রথমে যেটা আছে নেটওয়ার্ক ফায়ারওয়াল, লাইক রাউটার বা ডেডিকেটেড ডিভাইস হিসেবে কাজ করে, মানে পুরো নেটওয়ার্কে সে প্রোটেকশন দেয়। এবং আর কয়েকটা হচ্ছে হোস্ট বেস ফায়ারওয়াল। এটা হচ্ছে সার্ভারের ভিতরে যে সফটওয়্যারগুলো থাকে, একটা সার্ভার আছে তার ভিতরে সফটওয়্যার আছে কিছু, এখন সেই পুরো সার্ভারটাকে সে কী করবে, প্রোটেক্ট করবে। দেন আসি ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, WAF। এইটা খুবই ইম্পর্টেন্ট, আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট কাজ করে থাকি যদি। সো ওয়েব অ্যাপের HTTP ট্রাফিকগুলো কী করে ফিল্টার করে, লাইক আপনার যেটা একটু বললাম, আমার ওয়েবসাইটে যারা ট্রাফিকগুলো আসবে সেগুলো সে ফিল্টার করতে পারে। সেক্ষেত্রে আমরা কী হয়, আপনার SQL ইনজেকশন, অ্যাক্সেসের অ্যাটাক থেকে কিন্তু এগুলো সুরক্ষা করে। সো ফায়ারওয়ালের কাজ কি একমাত্র, চলো আমরা দেখে নিই। প্রথমত পোর্ট ও IP ঠিকানা ব্লক বা অ্যালাউ করে দেয়, যেটা আমি একটু বললাম, যখন সে রিকোয়েস্ট আসে তখন সে সব রিকোয়েস্ট কোনো না কোনো IP থেকে আসে, এটা জানার কথাই, সবাই জানেন যে কোনো না কোনো IP থেকে আসবে। আমি যখন একটা ওয়েবসাইটে যাই, তো আমার IP থেকে একটা রিকোয়েস্ট যায়। এখন ফায়ারওয়াল যদি কোনো নির্দিষ্ট রুলস বলে দেই যে ওই IP থেকে আসবে না, বা এরকম দেখলাম যে একটা IP থেকে অ্যাটাক করতেছে, তাহলে আমরা সেই আইপিটা কিন্তু ব্লক করে দিতে পারি। সেক্ষেত্রে পরবর্তীতে ওই IP থেকে আর কোনো রিকোয়েস্ট আমার এখানে আসবে না, ফায়ারওয়ালের মাধ্যমে আমরা ব্লক করে দিতে পারি। ট্রাফিক ফিল্টারিং করে, ইনবাউন্ড আউটবাউন্ড করে, লাইক কে আসবে কে আর যাবে, এরকম আর কি ফিল্টার করতে পারি আমরা ট্রাফিক। প্রোটোকল নিয়ন্ত্রণ করে, লাইক TCP, UDP, ICMP, এগুলো নিয়ন্ত্রণ করতে পারে। এবং লগিং ও মনিটরিং করা যায় ফায়ারওয়ালের মাধ্যমে, যে আপনি এখানে কতগুলো অ্যাটাক করছে বা কতগুলো রিকোয়েস্ট আসতেছে, এগুলো সব কিন্তু আপনি লাইভ মনিটরিং করতে পারবেন, লগিং করতে পারবেন। সো ফায়ারওয়াল রুলস দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা জানা লাগবে। প্রথম রুল নাম্বার 1, যদি আপনি অ্যাকশন অ্যালাউ করেন তাহলে প্রোটোকল হচ্ছে TCP এবং সোর্স IP হচ্ছে এনি, মানে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি এই কি বলে রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করতে পারবেন, নিতে পারবেন, যেহেতু সোর্স IP এনে দিয়ে রাখছে। এবং তার ডেস্টিনেশন পোর্ট 80, কারণ হচ্ছে HTTP। আমরা জানি, একটু যখন HTTP নিয়ে কাজ করেছিলাম বা লেকচার দিয়েছিলাম তখন বলেছিলাম HTTP পোর্ট হচ্ছে 80 এবং HTTPS এর পোর্ট হচ্ছে 443। এবং সেক্ষেত্রে আপনি নিচে সেম জিনিস দেখতে পাচ্ছেন যে HTTPS এবং HTTP ডেস্টিনেশন পোর্ট কত। এবং যদি আপনি অ্যাকশন ডিনি করে দেন, তো আপনার প্রোটোকল অল যে কোনো হবে, সোর্স IP এনি হবে এবং ডেস্টিনেশন পোর্টও এনি হবে, অল হবে, সে কোনো সমস্যা হবে না। এবার আসি সিস্টেম ডিজাইনে ফায়ারওয়ালের গুরুত্ব। সো প্রথমত আনঅথরাইজ অ্যাক্সেস বন্ধ করা। সো ডিডোস আক্রমণ থেকে প্রোটেকশন করা, এটা খুবই সিম্পল জিনিস, যেটা সবাই জানার কথা, যে আমাদের সার্ভার প্রচুর পরিমাণে ডিডোস অ্যাটাক হয়। যারা হয়তো আপনার সার্ভার মেনটেন করে থাকেন তারা জেনে থাকবেন। তো সেক্ষেত্রে এটা অটোমেটিক আমাদের কিন্তু সিস্টেম রুলস দিলে আমরা অটোমেটিক সেটা প্রোটেকশন করতে পারি আর কি। অটোমেটিক ওয়েতে না, মানে নিয়ন্ত্রণ করে আমরা প্রোটেকশন করতে পারি, যেহেতু আমরা ওটা সিস্টেম বা রুলস এন্ড রেগুলেশন বলে দিই, কনফিগার করে রাখি আর কি। এবং ইন্টারনাল নেটওয়ার্ক সেগমেন্টেশনগুলো ঠিক থাকে। অ্যান্ড ফাইনাল হচ্ছে কমপ্লায়েন্স অ্যান্ড সিকিউরিটি পলিসি রক্ষা করে। সো ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, WAF, এটা ওয়েব অ্যাপের জন্য বিশেষ একটা ফায়ারওয়াল। তো আমাদের নর্মালি ওয়েবসাইটে আমাদের SQL ইনজেকশন, পোস্ট সাইট স্ক্রিপ্টিং, অ্যাক্সেস এই যে অ্যাটাকগুলো হয়, এগুলো কিন্তু সে আটকে থাকে ফায়ারওয়াল। তারপরে ক্লাউড ফ্লেয়ার, AWS ওয়াফ, মড সিকিউরিটির মতো বিভিন্ন টুলস তো আমরা ব্যবহার করে থাকি এই ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালের জন্য। দেন আসে সিকিউরিটি গ্রুপ। সো আপনি অলরেডি AWS কাজ করে থাকলে সিকিউরিটি গ্রুপের নাম শুনে থাকবেন। লাইক আপনি AWS বলেন, অ্যাজিওর বলেন, গুগল ক্লাউড বলেন, এসবগুলো সিকিউরিটি ব্যবহার করা হয় ফায়ারওয়ালের মতোই আর কি, হিসেবে কাজ করে। সে আমরা সিকিউরিটি গ্রুপ বিল্ড আপ করি বা বানাই। এবং নির্দিষ্ট IP ও পোর্টগুলোকে অনুমতি দেই, লাইক আমরা কোন IP ও কোন পোর্ট থেকে আমাদের অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস করতে পারবে। দ্যাট এটা স্টেটফুল বা স্টেটলেস, দুটোই হতে পারে, যে কোনোটা। দেন আসি নেটওয়ার্ক সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস কি অ্যাকচুয়ালি। সো আমরা নেটওয়ার্ক সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস যাই, তাহলে ফার্স্ট যেটা আসবে সেটা প্রয়োজন শুধু অনুমতি দেওয়া, মানে হচ্ছে আমরা জাস্ট মিনিমাম প্রাইভেসি দিয়ে দেবো, অনুমতি দেবো, সে যেটা আমরা অ্যাক্সেস করতে পারবে। দেন যেগুলো অডিট মনিটরিং করতে পারবেন, প্যাচ অ্যান্ড আপডেট ফায়ারওয়াল ইউজ করতে পারবেন। অ্যান্ড ফাইনালি আপনি VPN ইউজ করতে পারেন, প্রাইভেট নেটওয়ার্ক বা ফর সেন্সিটিভ কমিউনিকেশনের জন্য ইউজ করতে পারেন। জাস্ট এতটুকুই, আর কিছু না। তো মোটামুটি এটা ছিল আজকের ছোট আলোচনা। আমরা লোড ব্যালেন্সার, সিডিএন, ফায়ারওয়াল নিয়ে খুব ভালো করে জানলাম, এগুলো কি, কেন দরকার এবং এগুলো কি। এবং পরবর্তীতে আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক আলোচনা করবো, সেটা হচ্ছে ক্যাপ থিওরেম নিয়ে আলোচনা করবো, যেটা আপনি ইন্টারভিউ কোশ্চেনে অনেকবার আসবে এবং আপনার এটা খুবই জানা দরকার আমি মনে করি সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে। So okay guys, I hope you enjoyed this video. If you're new to this channel, don't forget to subscribe and thanks for watching.